জিওন জাংকুকের ভালোবাসা হয়ে অন্য কারো স্পর্শে আসার স্পর্ধা তোমাকে কে দিয়েছে তে পাখি? তের গলা চেপে দেওয়ালের সাথে চেপে ধরেছে জাংকুক। তের নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। তার থেকে বেশি ভয় করছে জাংকুকের এই শীতল কণ্ঠ শুনে। তে ভালোই বুঝতে পারছে আজ জাংকুক তার সাথে উল্টাপাল্টা কিছু করবেই। জোরে গলা চেপে ধরায় তের খুব কষ্ট হচ্ছে। চোখ থেকে অনবরত পানি গড়িয়ে পড়ছে। জাংকুক তের গলা ছেড়ে দিল। তে পাখি, আজ তোমাকে এমন যন্ত্রণা দিব কখনো আমার স্পর্শ ছাড়া অন্য কারো স্পর্শের কথাটা যেন ভাবতে না পারো। এদিকে তে কাশতে কাশতে গলায় হাত দিয়ে দেওয়ালের সাথে ঘেঁষে নিচে বসে পড়ে। নিয়তি তার সাথে এতই নিষ্ঠুর আচরণ ঠিক করে রেখেছে যে যার কারণে জিওন জাংকুক নামক সাইকো ব্যক্তিটা তার জীবনে এসেছে। তে কিভাবে বুঝাবে সে কারো হাত ধরেনি, সে তো কোনো ভুলও করেনি। তে নিশ্চুপে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। জাংকুক যে আজ এত ভয়ঙ্কর কাণ্ড ঘটাবে তা তের জানা ছিল না। তের কিছুক্ষণ আগে ভার্সিটিতে ঘটে যাওয়া ঘটনা মনে পড়লো। ক্লাস শেষ করে বেস্ট ফ্রেন্ড তথা ননদিনী জিমিনের সাথে ক্যান্টিনে যাচ্ছিল তে। মাথা নিচু করে হাঁটার কারণে তাদের সিনিয়র জ্যাকসনের সাথে ধাক্কা লাগে তের, যার কারণে তে পড়ে যেতে নেয়। কিন্তু জ্যাকসন দ্রুত তের কোমর জড়িয়ে ধরে তেকে ধরে ফেলে। এতে তে জ্যাকসনের বুকে গিয়ে পড়ে। তে ভয়ে দ্রুত জ্যাকসনের থেকে দূরে সরে আসে। ধাক্কা লাগার ফলে তের হাতে থাকা বই মাটিতে পড়ে যায়। জ্যাকসন বইগুলো উঠিয়ে তের দিকে এগিয়ে দেয়। তে হাত বাড়িয়ে বইগুলো নেওয়ার সময় জ্যাকসন ইচ্ছে করে তের হাত স্পর্শ করে। তে ও জিমিনের সেফটির জন্য জাংকুক দুইজন বডিগার্ড পাঠিয়েছিল ভার্সিটিতে। তাদের মধ্যে একজন এসব ভিডিও করে জাংকুককে পাঠিয়ে দেয়। জাংকুক এসব দেখে রাগে দ্রুত ভার্সিটিতে এসে কোনো কিছু না বলেই তেকে টেনে হিঁচড়ে বাড়িতে নিয়ে আসে। হাতে প্রচুর ব্যথা অনুভব হতেই হুঁশ ফিরল তের। সামনে তাকিয়ে দেখে জাংকুকের হাতে একটা ব্লেডটা দিয়ে জাংকুক তের হাতে সমান করে একটা টান দেয়। মুহূর্তেই ফিনকি দিয়ে তের হাত থেকে রক্ত বের হতে থাকে। এটা দেখে তের মাথা ঘুরছে, চোখ থেকে অনবরত পানি পড়ছে। তের কান্না দেখে জাংকুক ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে নেশাক্ত গলায় তেকে বলল, জিওন জাংকুকের যন্ত্রণা অনেক কষ্টদায়ক, কারণ সে হৃদয়হীনা। বুঝেছো তে পাখি? এটা তো সবে শুরু তে পাখি। আমার আগুনে তোমাকে পোড়ানো এখনো অনেক বাকি। এ কথা বলে জাংকুক তের কাটা স্থানে হাত দিয়ে চেপে ধরে। তের চারপাশ অন্ধকার হতে লাগলো। প্রচুর ব্যথা অনুভব করছে তে। এক পর্যায়ে ব্যথা সহ্য করতে না পেরে জ্ঞান হারায়। তেকে নিস্তেজ হতে দেখে জাংকুক তেকে বিছানায় শুইয়ে দিল। জাংকুক এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে থেকে বাঁকা হেসে নেশাক্ত কণ্ঠে বলে উঠল, আমার শহরে ভালোবাসা খুব কঠিন তে পাখি। কষ্ট হচ্ছে তোমার? জানো, তোমার এই কষ্টে আমি আরো বেশি কষ্ট পাচ্ছি। আমি আর আমার মধ্যে নেই তে পাখি। আমিটা তোমার মাঝে বিলীন হয়েছি সেই 2 বছর আগে থেকে। জাংকুক তের কপালে চুমু দিয়ে হন হন করে বেরিয়ে গেল রুম থেকে। জাংকুক রুম থেকে বের হতেই জিমিনের সম্মুখীন হলো। জিমিন করুণ চোখে তাকিয়ে আছে জাংকুকের দিকে। ভাইয়া, তুই তের সাথে এরকম আচরণ না করলেও পারতি। এতে তের কোনো দোষ ছিল না, সব দোষ ওই জ্যাকসনের। আমি দেখেছি জ্যাকসন ইচ্ছে করে তের হাত স্পর্শ করেছে। ওর জন্য আমি গত 2 বছর শান্তিতে ঘুমাতে পারিনি। এক নরক যন্ত্রণা অনুভব করেছি, আর সেই যন্ত্রণাটা হলো ভালোবাসার যন্ত্রণা। জ্যাকসনের ব্যবস্থা করতে যাচ্ছি, ওকে বোঝাবো জাংকুকের জিনিসে নজর দিলে পরিণাম ঠিক কি হয়। হাতের মধ্যে চিনচিন ব্যথা অনুভব হয় তে চোখ মেলে তাকালো। তে কোনো মতে উঠে বেডের সাইডে হেলান দিয়ে বসলো। হাতের দিকে তাকিয়ে দেখলো হাতে ব্যান্ডেজ করা। এই লোকটা প্রথমে কষ্ট দিবে, পরে ভালোবাসবে। তবে আপাতত জাংকুকের জন্য তের মনে হাজার অভিমান ও ঘৃণা জন্মিয়েছে। জাংকুক রুমে প্রবেশ করেই তের কপালে চুমু দিয়ে বলল, আজকের জন্য সরি তে পাখি। আমি জানি আজ জঘন্যতম আচরণ করে ফেলেছি। আমার ওই সময় মাথা ঠিক ছিল না, তার জন্য সরি তে পাখি। কথাটা বলেই জাংকুক চোখ নামিয়ে নিল। জাংকুক তের চোখের দিকে তাকাতে পারছে না।
কারণ সে জানে তের চোখে তার জন্য শুধু ঘৃণা দেখতে পাবে আর কিছু না। জাংকুক তেকে ছেড়ে হন হন করে রুম থেকে বেরিয়ে গেল। জাংকুক চলে যেতে তে ফুপিয়ে কেঁদে উঠল। তের মনে পড়ে গেল জাংকুকের সাথে প্রথম দেখা হওয়ার বিষয়টা। জিমিনের জন্মদিন উপলক্ষে পুরো জীবন ম্যানশন জাঁকজমকভাবে সাজানো হয়েছে। তে খুব সিম্পল ভাবে পার্টিতে এসেছে। জিমিন, আমার খুব অস্বস্তি ফিল হচ্ছে, আমি একটু গার্ডেন থেকে ঘুরে আসি। কেক কাটার আগে কিন্তু চলে আসবি। আচ্ছা। বাগানে এসে তে চারিদিকে চোখ বুলিয়ে নিল। বাগানটা বেশ জাঁকজমক উজ্জ্বল ভাবেই সাজানো হয়েছে। তে ক্লান্ত মন নিয়ে বাগানের এদিক সেদিক হাঁটতে লাগলো। বেখেয়ালি ভাবে হাঁটতে গিয়ে বিশাল দেহের অধিকারী একটা ছেলের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায় তে। হঠাৎ কেউ ধাক্কা খাওয়ায় বিষণ্ণ মনে পিছন ঘুরল জাংকুক। দুঃখিত, আমি আসলে দেখতে পাইনি, তার জন্য আমি অনেক দুঃখিত, আমাকে ক্ষমা করবেন। জাংকুক অবাক চোখে তাকিয়ে আছে তের দিকে। এভাবে তাকিয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকায় তে। তের এমন চাহনি মুহূর্তে জাংকুকের মনকে গ্রাস করে নিল। জাংকুক অবিশ্বাসী চেহারায় ডান হাতের বুড়ো আঙুল দিয়ে তের ঠোঁট স্পর্শ করলো। জাংকুক এমন আচমকা ঠোঁট স্পর্শ করাতে দুপা পিছিয়ে যায় তে। তে চোখ বড় বড় করে জাংকুকের দিকে তাকিয়ে আছে। তে আর এক মুহূর্ত দাঁড়ালো না, দ্রুত স্থান ত্যাগ করলো। জাংকুকের ঠোঁটে এক চিলতে হাসি ফুটলো। সে যেন তার জীবনের লক্ষ্য ফিরে পেয়েছে। ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো তে। তে মনে মনে ঠিক করলো আজ জাংকুকের এই ব্যবহারের জন্য কোনোদিন জাংকুককে ক্ষমা করবে না। সবে মাত্র ভোরের আলো ফুটেছে। তের মুখের মধ্যে শীতকালীন মিষ্টি রোদ এসে পড়েছে। তে বিরক্ত হয়ে উঠে বসলো। মুহূর্তেই মনে পড়লো গত রাতে জাংকুক বাড়িতে আসেনি। তে, আমি কি তোকে আগের মতো তুই করে ডাকতে পারি? না, মানে তুই তো এখন সম্পর্কে আমার ভাবি। যেখানে আমি সম্পর্কটাকে প্রশ্রয় দিইনি সেখানে আমাকে ভাবি ডাকার কোনো মানেই নেই জিমিন। আমি যদি কোনোদিন সুযোগ পাই তাহলে আমি এই বাড়ি ছেড়ে অনেক দূরে পালিয়ে যাব। বিশ্বাস কর, আমি এই সাইকোটার সাথে থাকতে পারবো না জিমিন। জিমিন স্পিচলেস হয়ে তের দিকে তাকিয়ে আছে। জিমিনেরও রাগ হচ্ছে, প্রচুর রাগ হচ্ছে ওর ভাইয়ের উপর। তীব্র গতি বৃষ্টির মাঝে নীরবে ছাদে দাঁড়িয়ে আছে তে। আকাশের মেঘের মতো মনটাতেও হাজারো কালো মেঘ জমেছে তের মনে। শীতকাল বিধায় অনেকক্ষণ বৃষ্টিতে ভেজার কারণে তে থরথর করে কাঁপছে। শরীর জমে বরফ হয়ে যাচ্ছে, তবু নিশ্চুপ হয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে তে। তের নাক মুখ থেকে গরম ধোঁয়া বের হচ্ছে, মাথা ঝিমঝিম করছে, তবু বৃষ্টিতে দাঁড়িয়ে রইল তে। চলো এবার জাংকুক আর তের পরিচয় জেনে নিই। কিম তায়ং, বয়স 22, অনার্স দ্বিতীয় বর্ষ। দেখতে মাশাআল্লাহ পরীর মতো, মা বাবার প্রথম সন্তান। তের একটা ছোট ভাই আছে, নাম ইউনজন, বয়স 19। তের বাবা মিস্টার জেহোপ একজন সরকারি কর্মকর্তা আর মা গৃহিণী। জিওন জাংকুক, বয়স 29, পেশায় বিজনেসম্যান। দেখতে মাশাআল্লাহ, জিম করা বডি, কিলার লুক, যা সহজে যে কোনো মেয়েকে ঘায়েল করা সম্ভব। জাংকুকের একমাত্র ছোট বোন জিমিন, দেখতে মাশাআল্লাহ, তের বেস্ট ফ্রেন্ড। জাংকুকের বাবা মিস্টার কিম নামজুন একজন বিজনেসম্যান। বর্তমানে কিম নামজুন এবং তার স্ত্রী মিসেস জিন দেশের বাইরে আছে বিজনেসের কাজে। তের মনে পড়লো এমন এইরকম একদিনই তে তার নামের সাথে জাংকুক নামক সাইকোটার নাম জুড়েছিল। ঢুলু ঢুলু পায়ে কিম বাড়ির ভেতরে যাচ্ছে জাংকুক, হাতে ওয়াইনের বোতল। জাংকুকের পেছনে দুইজন বডিগার্ডও হেঁটে চলছে। জাংকুকের মুখে বাঁকা হাসি। জাংকুক ড্রয়িং রুমে পৌঁছাতেই দেখলো মিস্টার জেহোপ, মিসেস ওয়াইন সহ আরো বেশ কিছু মানুষ ড্রয়িং রুমে বসে আছে। এদের দেখেই বোঝা যাচ্ছে এরা তেকে দেখতে এসেছে। জাংকুক গিয়ে পায়ের উপর পা তুলে সোফায় বসে পড়লো। এটা দেখে মিস্টার জেহোপ বলে উঠলো, এই ছেলে, কে তুমি? এভাবে অভদ্রের মতো বাড়িতে ঢুকে পড়লে যে? মিস্টার জেহোপের কথা শুনে জাংকুক বাঁকা হেসে বলল, আমার বউয়ের দ্বিতীয় বিয়ে হবে, ব্যাপারটা কেমন অদ্ভুত, তাই না শ্বশুর মশাই? এই ছেলে, কি বলছো এসব? আমার মেয়ে তোমার বউ হয় কিভাবে? বের হয় এখান থেকে। তে জাংকুকের কথা শুনে অজানা ভয়ে কেঁপে উঠলো। তে ভাবতেও পারেনি জাংকুক তার বাড়িতে এসে মাতাল হয়ে এসব কাণ্ড ঘটাবে। তে
জানতো এই ছেলেটা অসভ্য, কিন্তু এরকম লেভেলের অসভ্য তা কল্পনাও করতে পারেনি তে। ছেলেটার সাথে এই নিয়ে 4 বার দেখা, আর আজ তাকে পাত্রপক্ষের সামনে বউ বলে দাবি করছে। জাংকুকের কথা শুনে পাত্রপক্ষের সকলে উঠে দাঁড়ালো। মিস্টার বোগাম অর্থাৎ পাত্রের বাবা কড়া গলায় বলে উঠলেন, ছি ছি, মেয়ের জামাই থাকতেও আপনারা আপনাদের মেয়েকে আমার ছেলের গলায় ঝুলাতে চেয়েছিলেন। মিস্টার জেহব, আপনাকে আমি অনেক ভদ্র ভাবতাম, কিন্তু আপনি যে আমাদের ডেকে এনে এভাবে অপমান করবেন আমি কখনো ভাবতে পারিনি। সুকি, উঠে আয়, তোর সাথে আমি এই মেয়ের বিয়ে দিব না। লি জনসো করুণ চোখে তে আর জেহবের দিকে তাকালো। এদিকে ইয়নজনের প্রচুর রাগ হচ্ছে জাংকুকের উপর, তার উপর মিস্টার বোগামের কটু কথা। পাত্রপক্ষের সকলেই হন হন করে বাড়ি থেকে বেরিয়ে গেল। তে অশ্রুসিক্ত নজরে নীরবে চেয়ে আছে। মিস্টার জেহব ধপ করে সোফায় বসে পড়লেন। জাংকুক শীষ বাজাতে বাজাতে হাতের ওয়াইনের বোতলটা টেবিলের উপর রেখে বলল, কি শ্বশুর মশাই, কেমন দিলাম? বুঝতে পেরেছেন জিওন জাংকুক কি জিনিস? জিওন জাংকুক কখনো তার জিনিস ছাড়তে শিখেনি। সামনের জনকে আঘাত করে হলেও সে তার জিনিস নিবেই। তে নির্বাক। ইয়নজন রাগে ফোঁস করছে। কখনো এভাবে তার মা বাবা বোনের অপমান আশা করেনি। মিস্টার জেহপের রিয়াকশন দেখে জাংকুক ঠোঁটের কোণে হাসি বজায় রেখে উঠে গিয়ে এক টানে তেকে নিজের বাহু ডোরে আবদ্ধ করে নিল। এরপর নিঃশব্দ গলায় বলল, নিজের জিনিসকে নিয়ে যাচ্ছি, আশা করি কোনো সমস্যা হবে না, আর বিয়ে তো আমাদের করাই আছে। এ বলে তেকে কোলে তুলে হাঁটা শুরু করলো জাংকুক। অসভ্য লোক, নিচে নামান আমাকে। আপনার মতো বেয়াদব লোক আমি এ পর্যন্ত দেখিনি, নিচে নামান আমাকে। জাংকুক নেশাক্ত গলায় বলে, তে পাখি, ছটফট করে লাভ নেই। জীবন জাংকুক কখনো তার জিনিস কোথাও ফেলে রাখে না, আর সেখানে তো তুমি আমার পাখি। আমার পাখি আমার খাঁচা ছেড়ে অন্য কারো খাঁচায় বাসা বাঁধবে, সেটা কি করে হয়? স্যার, আমাদের কোম্পানি জরুরি ফাইল চুরি করে পার্শ্ববর্তী কোম্পানিতে বিক্রি করে দিয়েছে। সবেমাত্র জাংকুক কফির কাপ হাতে নিয়েছে। কাজটা কে করেছে? অফিসের একজন এমপ্লয়, মিস্টার আসাম। জাংকুক এবার কাট গলায় বলল, বিশ্বাসঘাতকতা আমার একদম পছন্দ নয়। বাকিটা কি তোমাকে বলে দিতে হবে? নাও গেট আউট। সবিন এবার কেবিন থেকে বেরিয়ে যেতে যেতে বিড়বিড়িয়ে বলল, ইংরেজের বাচ্চা, কাজটা ঠিক করিস নাই। ঘুমন্ত সিংহকে জাগানোর কি দরকার ছিল? এবার মর। এই যে ভাইয়া, আমাকে একটা স্যান্ডউইচ দিয়ে যান তো। কিছুক্ষণ পর জিমিনকে একটা ছেলে এসে স্যান্ডউইচ দিয়ে গেল। ছেলেটা তের দিকে তাকিয়ে কিছু জিজ্ঞেস করতে নিবে, তার আগে বিকট একটা শব্দ হলো। মুহূর্তেই ছেলেটা মাটিতে পড়ে গেল। ছেলেটার বুক থেকে ক্রমশ রক্ত গড়িয়ে পড়ছে। তে জিমিন হতবাক হয়ে ছেলেটার নিথর দেহের দিকে তাকিয়ে আছে। চারিদিকে লোকজন ক্রমশ চিৎকার করতে শুরু করেছে। ছেলেটার লাশ ঘিরে সবাই দাঁড়িয়ে আছে। তের ফোনে মেসেজের নোটিফিকেশন আসলো। তে কাঁপা হাতে ফোনটা বের করে দেখলো আননোন নাম্বার থেকে একটা মেসেজ। তে বেবি, আই এম ব্যাক টু ইওর লাইফ। যেই তোমার দিকে এভাবে তাকাবে তারই এরকম মৃত্যু হবে। টেক্সটার দিকে তাকিয়ে ভয়ে কাঁপছে তে। তে ভেবেই নিয়েছিল কাজটা জাংকুকের, তবে জাংকুক তো এমন না যে কাউকে পাবলিক প্লেসে শুট করবে। তে ভয়ার্ত দৃষ্টিতে তাকালো জিমিনের দিকে। জিমিন ভয়ে মুখে হাত দিয়ে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। রকিং চেয়ারে মাথা এলিয়ে রাগে চোখ বন্ধ করে বসে আছে জাংকুক। কোম্পানির এত বড় লোকসান হয়ে যাবে ভাবতে পারিনি জাংকুক। এমন সময় জাংকুকের ফোনে মেসেজ আসলো। মেসেজটা দেখে জাংকুকের মুখশ্রীতে রাগের আভাস ছড়িয়ে পড়েছে। সবে তো অফিসের দ্বার হারাচ্ছ, ধীরে ধীরে আমি তোমার মহামূল্যবান সব জিনিস আমার করে নিব। রাগে জাংকুকের কপালের রগ ফুলে উঠেছে। ফোনটা দেওয়ালে ছুঁড়ে মেরে হন হন করে বেরিয়ে গেল অফিস থেকে। পেছন থেকে সুগা অবাক হয়ে জাংকুকের যাওয়ার দিকে তাকিয়ে আছে। কি মনে করে সুগা হঠাৎ জাংকুকের পিছু পিছু যেতে লাগলো। সেতুর নিউ কনস্ট্রাকশন চলছে। আশেপাশে যে যার মতো সাবধানতা অবলম্বন করে গাড়ি ড্রাইভ করছে। জাংকুক ফাস্ট ড্রাইভ করছে। রাগে তার চোখ মুখ লাল হয়ে আছে। জাংকুকের গাড়ির পেছন সুগাও তার গাড়ি নিয়ে ছুটছে। জাংকুক দ্রুত ড্রাইভ করছে। এমন সময় সামনে থেকে একটা ট্রাক দ্রুত গতিতে এগিয়ে আসে।
জাংকুক তা দেখে ব্রেক কষলো, কিন্তু ব্রেক কাজ করছে না। জাংকুক কিছু বুঝে ওঠার আগে ট্রাকটার সাথে জাংকুকের গাড়ির প্রচন্ড রকম ভাবে সংঘর্ষ হলো। মুহূর্তে জাংকুকের গাড়িটা উল্টাতে উল্টাতে সেতুর চারিদিক দিয়ে দেওয়া বেড়াজালটা ভেঙে জাংকুকের গাড়িটা নদীতে পড়ে গেল। আশেপাশের লোকজন ট্রাকটা ধরার চেষ্টা করলো, কিন্তু তারা ব্যর্থ। এদিকে সুগা ঘটনাটা দেখে জোরে ব্রেক কষলো। হতভম্ব হয়ে তাড়াতাড়ি গাড়ি থেকে বেরিয়ে দৌড়াতে লাগলো যেখান দিয়ে গাড়িটা নিচে পড়ে গেছে সেখানে। ঘটনাস্থলে সবাই জড়ো হয়ে লোকজন চিৎকার চেঁচামেচি করছে। সুগা সেখানে গিয়ে দেখে জাংকুকের গাড়ি দেখা যাচ্ছে না। বস, কাজটা শেষ। ভেরি গুড। এখন সব আমার হাতে। তোর জারি জুরি শেষ ব্রো। রাজত্ব এখন আমার, আর তোর পাখিকেও এখন আমার খাঁচায় বন্দি করব। সুগা চিৎকার করে কাঁদছে। পুলিশের লোকজন তাকে চেয়েও আটকাতে পারছে না। বারবার চেষ্টা করছে নদীতে লাফ দেওয়ার। ইতিমধ্যে প্রেস মিডিয়া এসে হাজির। বিজনেসম্যান কিম নামজনের ছেলে জিওন জাংকুকের অ্যাক্সিডেন্টে মৃত্যু। পুরো কথাটা শহরে ছড়িয়ে পড়েছে। প্রতিটা চ্যানেলে এই খবর টেলিকাস্ট হচ্ছে। ইয়নজুন এক ধ্যানে টিভি টেলিকাস্ট হওয়া খবরটার দিকে তাকিয়ে আছে। মিস্টার জেহোকো নির্বাক হয়ে টিভির দিকে তাকিয়ে আছে। এক রিকশা নিয়ে জিমিন ওতে বাড়িতে চলে আসে। আজ জাংকুক তাদের নিতে যায়নি, ওরাও কল করেনি। জিমিন ভেবেছে জাংকুক হয়তো অফিসের কাজে ব্যস্ত। তে রুমে এসে ফ্রেশ হতে যাবে, ঠিক সেই সময় তের ফোন বেজে ওঠে। দেখে ইয়নজুন কল করেছে। আপু, টিভি দেখেছিস? কি হয়েছে, তোতলাচ্ছিস কেন? আপু, টিভি দেখিসনি? টিভিতে দেখাচ্ছে জাংকুক ভাইয়ার নাকি অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে। মাথা খারাপ হয়েছে তোর? কি বলছিস এসব? আপু তুই? আর কিছু শোনার আগে নিচ থেকে জিমিনের চিৎকার ভেসে এলো। তে হন্তদন্ত হয়ে নিচে নামলো। জিমিন টিভির সামনে দাঁড়িয়ে চিৎকার করে কান্না করছে। তে টিভির দিকে তাকাতে বাকরুদ্ধ হয়ে যায়। জিমিন তেকে দেখার সাথে সাথে তেকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। তের চোখ ঝাপসা হয়ে আসছে, মাথাটা প্রচন্ড রকম ভো ভো করে ঘুরছে। ছেলের এমন দুর্ঘটনার কথা শুনে নিজেকে সামলাতে পারছেন না মিসেস জিন। মিস্টার নামজুন বাকরুদ্ধ। ভাবতে পারিনি এভাবে নিজের ছেলেকে হারাতে হবে। তারা দ্রুত বাংলাদেশে ব্যাক করছে। এদিকে সুগা একদম ভেঙে পড়েছে। বস্তাকে ভাইয়ের নজরে দেখতেন। যখন মাথার উপর ছাদ ছিল না, মা বাবা দুই বোনকে নিয়ে কোথাও যাওয়ার জায়গা ছিল না, তখন জাংকুক সাহায্য করেছে, আশ্রয় দিয়েছে। কথাটা মনে পড়তে হাউমাউ করে কেঁদে উঠল সুগা। পুলিশ ডুবুরি দিয়ে জাংকুকের গাড়ি ও তার বডি খুঁজছে। প্রায় 1 ঘন্টা খোঁজাখুঁজির পর ভাগ্যক্রমে জাংকুকের গাড়িটা পেয়েছে, তবে জাংকুককে খুঁজে পায়নি। ডুবুরিদের মতে জাংকুকের বডিটা সম্ভবত অতল গভীরে তলিয়ে গিয়েছে, যা খোঁজা মুশকিল। কিন্তু পুলিশের তো জাংকুকের বডিটা চাই তার পরিবারকে দেওয়ার জন্য। ঠোঁটে রহস্যময় হাসি ফুটিয়ে শীষ বাজাচ্ছে আর আয়নার দিকে তাকিয়ে আছে কাই। কায়ের এখন নিজেকে হিরো মনে হচ্ছে। কাই ভাবছে শেষে কিনা খলনায়ক একদম হিরো হয়ে গেল। দূর থেকে শুকনো চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে সবিন। আয়নায় সবিনের দিকে নজর পড়তেই পুনরায় বাঁকা হেসে শীষ বাজাতে লাগলো কাই। সবিন বুঝতে পারলো কাই বড়সড় কাণ্ড ঘটিয়েছে বা ঘটাবে। ভাবতে শুকনো ডোব গিলল সবিন। টিকিট বুক করেছো? জি স্যার। কাই হাতের ইশারায় সবিনকে চলে যেতে বলল। সবিন মাথা নিচু করে হনহনিয়ে চলে গেল। তেরে প্লিজ আমাকে আমার ভাইয়ের কাছে নিয়ে যা, আমি আমার ভাইয়ের কাছে যেতে চাই। তে আর নিজেকে আটকে রাখতে পারলো না, জিমিনকে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। তে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলতে মিসেস জিন তেকে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। মিস্টার নামজুন মুখে বিষণ্ণতার ছাপ ফুটিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলেন। জিমিন দৌড়ে গিয়ে মিস্টার নামজুনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। পাপা, আমি প্লিজ ভাইয়ার কাছে যাব, আমাকে ভাইয়ার কাছে নিয়ে চলো প্লিজ পাপা। টিভিতে এসব মিথ্যে বলছে তাই না পাপা? আমি ভাইয়ার কাছে যাব পাপা, প্লিজ ভাইয়ার কাছে আমাকে নিয়ে চলো। মিসেস জিন তেকে ছেড়ে জিমিনকে জড়িয়ে ধরলেন। জিমিন জিনকে দেখার সাথে সাথে কান্নার বেগ আরো বাড়িয়ে দিল।
তে শোকে পাথর। জাংকুক তের রঙিন জীবনে সাদা কালো হয়ে এসে ক্ষণিকের জন্য ভালোবাসার কলিটাকে ফুটিয়ে বাতাসের সাথে বিদায় নিয়েছে তের জীবন থেকে। জাংকুকের চেহারাটা প্রতি ক্ষণে ক্ষণে তের চোখে ভাসছে। তে আর পারছে না সহ্য করতে। তে হু হু করে কেঁদে ওঠে। কাই সবেমাত্র বাংলাদেশের মাটিতে পা রাখলো। মুখে মাস্ক, শরীরে কালো রঙের হুডি, পেছনে কয়েকজন বডিগার্ড আর সোবিন। কাই ফোন চাপতে চাপতে মুখে রহস্যময় হাসি ফুটিয়ে এগিয়ে যাচ্ছে। তের প্রচন্ড রকম ভাবে মাথা ঘুরছে। তের কল্পনার বাহিরে ছিল যে লোকটা তাকে প্রতিনিয়ত ভালোবাসি ভালোবাসি বলতো, কষ্ট দিত আবার ভালোবাসতো, সে আর পৃথিবীতে নেই। তে বেবি, এখন তুমি শুধু আমার। এখন তোমাকে শুধু আমার খাঁচায় বন্দি করার বাকি। মুহূর্তে কায়ের মুখে ফুটে উঠল বিজয়ের হাসি। তেকে নিজের করে পেতে যাচ্ছে, আনন্দ তো হবেই। সোবিন কিছুটা দূরে দাঁড়িয়ে কায়ের কর্মকাণ্ডে দীর্ঘশ্বাস ছাড়লো। সোবিন এতদিনে ভালোই বুঝতে পেরেছে এই কায় নামের চরিত্রটা বদ্ধ পাগল, নিকৃষ্ট সাইকো। সে নিজের বা অন্যের জিনিসকে নিজের করে পাওয়ার জন্য যা খুশি তাই করতে পারে। তাই তো জাংকুক নামের সুদর্শন চতুর ছেলেটাকে পথ থেকে এভাবে সরিয়ে ফেললো। ভাবতেই সোবিন পুনরায় দীর্ঘশ্বাস ছাড়লো। তে বিলাপ করছে, দুঃখের বিলাপ, যে বিলাপে শুধু জাংকুক আছে। অতীতে যে জাংকুকের প্রতি ঘৃণা অভিমান ছিল, মুহূর্তে তা সরে গিয়ে ভালোবাসায় সিক্ত হয়েছে। কিন্তু জাংকুক আর নেই, কথাটা মানতে পারছে না তে। তের প্রচুর কষ্ট হচ্ছে। আমাকে ক্ষমা করে দিন জাংকুক, আমি আপনাকে ভালোবেসে দেখিনি, আপনার ভালোবাসাটা উপলব্ধি করতে পারিনি। আমার প্রতি আপনার ভালোবাসা, ভালো লাগা আমি বুঝতে পারিনি। আপনি থাকতে আমি আপনাকে ভালোবাসিনি, কিন্তু এখন আমি আপনাকে প্রচুর ভালোবাসি জাংকুক। প্লিজ জাংকুক ফিরে আসুন, প্লিজ প্লিজ জাংকুক ফিরে আসুন না। তে হসপিটালের বেডে শুয়ে শুয়ে এসব বলছে আর কাঁদছে। মাথায়, ঠোঁটে, হাতে, পায়ে বিভিন্ন জায়গায় ওয়ান টাইম ব্যান্ডেজ করা। বাসা থেকে বেরিয়ে পাগলের মতো দৌড়ে রাস্তার অপর পাশে যাওয়ার সময় একটা গাড়ির সাথে ধাক্কা লাগে তের। এমন সময় কেবিনে জিমিন, তের মা, বাবা, ইউনজুন প্রবেশ করে। মিস্টার জেহপের মুখ চুপসে আছে। মিসেস ওয়াইন বোবাদের মতো মুখ করে তের দিকে তাকিয়ে নীরবে চোখের পানি ফেলছে। ইউনজুন নিশ্চুপে বোনের দিকে তাকিয়ে আছে। আগে তার বোনটা কত দুষ্ট ছিল, দুই ভাই বোন কত দুষ্টুমি করত। হঠাৎ আচমকা একটা ঝড় এসে সবকিছু ওলটপালট করে দিল। মিস্টার জেহপ চোখ মুখ শক্ত করে বললেন, ওয়াইন, তুমি ইউনজুন আর জিমিন মাকে নিয়ে বাইরে যাও, আমার তেমার সাথে কথা আছে। ওয়াইন ইউনজুন আর জিমিনকে নিয়ে কেবিনের বাইরে চলে গেলেন। মিস্টার জেহব দীর্ঘশ্বাস নিল। এরপর তের দিকে তাকিয়ে বলল, তেমা, আজ তোকে আমি একটি চরম সত্যি কথা বলবো, যে সত্যি আমি এতদিন তোর থেকে লুকিয়ে রেখেছিলাম। তুই সর্বক্ষণ জাংকুককে পাগল, সাইকো, খারাপ ভাবিস, কিন্তু তুই ওর যে রূপ দেখেছিস ওটা ওর আসল রূপ নয় রে মা। তোর কাছে সব সময় দোয়াশা লেগেছে। জাংকুক কেন বলতো তোর জন্য 2 বছর কষ্ট পেয়েছে, রাতে ঘুমায়নি, তোকে নিজের বউ বলে দাবি করেছে, কারণ তুই আগে থেকে জাংকুকের বৈধ বউ। তে অবাক হয়ে মিস্টার জেহপের দিকে তাকালো। মিস্টার জেহপ বলতে লাগলেন, আজ ভার্সিটিতে নবীনবরণ উৎসব। উৎসবের জন্য জিমিন, তে, লিসা সুন্দর করে রেডি হয়ে ভার্সিটিতে চলে এসেছে। জানিস আজ ভার্সিটিতে চিফ গেস্ট হিসেবে কে আসবে? লিসা চটপটে স্বরে বলে উঠল, কে আবার? প্রতি বছর ওই যে চাপার গান্টু টাকলুটা আসে, ওইটাই আসবে। এসেই তার ভাঙা স্পিচ শুরু করে দিবে। অসহ্য। জিমিন চোখ গরম করে লিসার মাথায় চাটি মেরে বলল, এইবার চিফ গেস্ট হিসেবে আসবে জিওন জাংকুক আর কিম নামজুন, যারা কিনা আমার বাবা ভাই। তে এতক্ষণ চুপ করে লিসা আর জিমিনের কাণ্ড দেখছিল। ওর বাবা ভাই আসবে কথাটা শুনে চোখ বড় বড় করে জিমিনের দিকে তাকালো তে আর লিসা। ভাইয়া আর বাবা যে চিফ গেস্ট হিসেবে আসবে আমি এটা বলতেই ভুলে গিয়েছিলাম। ভাইয়া 2 দিন আগে কানাডা থেকে এসেছে। তে, লিসা, জিমিন অতিথিদের বরণ করার জন্য হাতে বেলি ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর মিস্টার নামজুন আর জিওন জাংকুক চলে আসে। বরণ কার্যক্রম খুব ভালোভাবে কেটে গেল। তবে তে একটা জিনিস আড়ালে খেয়াল করেছে। যখন জাংকুককে ফুলের মালা দিয়ে বরণ করছিল তখন জাংকুক তের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল। হঠাৎ তের নজর জাংকুকের মুখশ্রীতে পড়ল। সরু নাক,
ঠোঁটের নিচে কালো একটি তিল, গাঢ় ব্রু, আর সব থেকে বড় কথা কি সুন্দর ধূসর বর্ণের দুটি চোখ। হঠাৎ তে আর জাংকুকের চোখাচোখি হতেই তে ভেঙচি দিয়ে চোখ সরিয়ে বিড়বিড়িয়ে বলে, ইস কি ভাবছি আমি, ছি, এর নজর তো লুচু টাইপের। জিমিন তো এমনিতেই পাকনির সর্দার, তার ভাই তো এমন লুচু টাইপের হবেই। এদিকে তের মুখ বেঞ্চি আর রিয়াকশন দেখে মুচকি হাসে জাংকুক। মিস্টার নামজুন কিছু বিশেষ স্পিচ দিয়ে নিজের আসন সাদরে গ্রহণ করলো। সবাই যে যার মতো নাচ গান নাটক পরিবেশন করলো। তে গান গাওয়ার জন্য স্টেজে উঠে আসে। লিসা আর জিমিন তেকে হাতের ইশারায় বেস্ট অফ লাক জানাচ্ছে। এটা দেখে মুচকি হেসে তে জড়তা কাটিয়ে গানের সুর তুললো। গান গাওয়া শেষে তে স্টেজ থেকে নেমে গেল। এদিকে জাংকুকের মনে এখনো তের গাওয়া গানটা বেজেই চলছে। জাংকুক মুগ্ধ নয়নে তের দিকে তাকিয়ে আছে। আরো কিছু নাচ গানের মাধ্যমে নবীনবরণ উৎসব শেষ হয়। তে, লিসা, জিমিন দাঁড়িয়ে কালকের ঘটনা নিয়ে কথা বলছে। লিসা জাংকুকের বউ হবে আর জিমিনের ভাবি হবে, এইটা নিয়ে জিমিনের সাথে তর্ক করছে লিসা। জিমিন কিছুতেই লিসাকে জাংকুকের বউ হতে দিবে না। এসব তর্ক বিতর্ক দেখে বিরক্ত হয়ে দাঁড়িয়ে আছে তে। হঠাৎ তে খেয়াল করলো ভার্সিটির গেটের সামনে একটি কালো গাড়ি দাঁড়িয়ে আছে। তে অনেকবার লক্ষ্য করেছে এই গাড়িটা তাকে মেন রাস্তা থেকে ফলো করতে করতে ভার্সিটি পর্যন্ত চলে এসেছে। তে গাড়িটার দিকে এগিয়ে যেতে লাগলো। এদিকে জাংকুক গাড়ির ভেতর থেকে তের দিকে তাকিয়েছিল। প্রথম দেখে তেকে ভালো লেগেছে জাংকুকের। মনে মনে ঠিক করেছে তেকে তার চাই। গতকাল তার ফ্রেন্ড ইউনোকে বলেছিল তের সমস্ত ডিটেলস এনে দিতে। ইউনো তের সমস্ত ডিটেলস এনে দিয়েছে। তে এতক্ষণে গাড়ির কাছে চলে এসেছে, কিন্তু ভেতরে কাউকে দেখতে পাচ্ছে না। তবে জাংকুক তেকে স্পষ্ট দেখতে পাচ্ছে। তে খেয়াল করলো গাড়ির কাজটি একদম স্বচ্ছ, সবকিছু পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে। তে চোখের কাজল, ঠোঁটের লিপস্টিক, এরপর চুলগুলো ঠিক করতে লাগলো। জাংকুক এতক্ষণ এক দৃষ্টিতে গাড়ির ভেতর থেকে তের দিকে তাকিয়েছিল, কিন্তু জাংকুক তেকে আরো ভালোভাবে দেখার জন্য গাড়ির গ্লাসটা খুলে দিল। গাড়ির ভেতর জাংকুককে দেখা মাত্র চোখ বড় বড় করে জাংকুকের দিকে তাকালো তে। জাংকুক মুচকি হেসে তের দিকে তাকালো। জাংকুক কিছু বলতেই যাবে তার আগেই তে দৌড়ে ভার্সিটির ভেতর চলে যায়। জাংকুক বাকরুদ্ধ। তের এভাবে দৌড়ে যাওয়ার কারণটা বুঝতে পেরে মুচকি হাসে জাংকুক। তে হাঁপাতে হাঁপাতে লিসা আর জিমিনের কাছে চলে আসে। জিমিন আর লিসা ভুরু কুঁচকে তের দিকে তাকায়। তে হাঁপাতে হাঁপাতে বলে, চল ক্লাসে চল, স্যার যাচ্ছে, চল তোরা। আপনি আমার পিছু পিছু ঘুরছেন কেন? জাংকুক গাছে হেলান দিয়ে এক দৃষ্টিতে তের দিকে তাকিয়েছিল। তের এমন কথা শুনে সোজা হয়ে দাঁড়িয়ে তের দিকে তাকিয়ে বলল, তোমাকে আমার ভালো লাগে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি সেই প্রথম দেখাতেই। তোমার মিষ্টি গলার অসাধারণ গান শুনেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তে। উইল ইউ ম্যারি মি? জাংকুকের কথা শুনে তের মাথায় আকাশ ভেঙে পড়ল। লোকটা পাগল নাকি? তে বিরক্ত স্বরে বলল, আপনি জিমিনের ভাই, সম্পর্কে আমারও ভাই লাগেন। আর শুনুন, যেখানে সেখানে আমার পিছনেও বন্ধ করুন, লোকে আপনাকে না বরঞ্চ আমাকে খারাপ ভাববে। এই কথা বলেই তে হাঁটা ধরল। তের মুখে ভাইয়া ডাক শুনে জাংকুক ভুরু কুঁচকে তাকালো তের যাওয়ার দিকে। মুখে হালকা রাগের আভাস জাংকুকের, কিন্তু তেকে কিছু বলল না। তে বাড়িতে ঢুকতে অবাক হয়ে গেল ড্রয়িং রুমে এত মানুষ দেখে। এত মানুষ কি করছে এখানে? তে খেয়াল করলো তার বাবা মিস্টার জেহপের পাশে জাংকুক বসে আছে, আর তার মা মিসেস ওয়াইনের সাথে জিমিন বসে গল্প করছে। তে হাতের ইশারায় জিমিনকে বলল কি হচ্ছে, কিন্তু জিমিন বুঝেও না বোঝার ভান করে বসে রইল। এদিকে লিসা কাঁদো কাঁদো মুখ করে তের দিকে তাকিয়ে আছে। তেমা, তারা তোকে তাদের বাড়ির বউ করে নিয়ে যেতে এসেছে, আমরা রাজি। এখন তুই রাজি হলে পরের সপ্তাহে বিয়ে হবে। মিস্টার জেহপের এমন কথা শুনে আকাশ থেকে পড়ল তে। তে হা করে জাংকুক আর জিমিনের দিকে তাকালো। জিমিন ইশারায় তেকে রাজি হতে বলছে। এতগুলো লোককে নিজের দিকে উৎসুক হয়ে তাকিয়ে থাকতে দেখে তে আর না করার সাহস পেল না। তেমা, জাংকুককে তোমার রুমে নিয়ে যাও। আপনার সাহস তো কম না, আপনি আমাদের বাড়ি পর্যন্ত চলে এসেছেন, আপনার কি একটু লজ্জা নেই? জাংকুক বাঁকা হেসে তের এক গুচ্ছ চুল হাতে নিয়ে বলল, না, আমার লজ্জা নেই, ছেলেদের তো লজ্জা থাকতে নেই, তুমি কি সেটা জানো না তে পাখি? আর আমার সাহসের তুমি কি দেখলে? আমি চাইলে আরো অনেক কিছু করতে পারি, তা তোমার ধারণাও নেই।
আর হ্যাঁ, এখন তুমি সবাইকে বলবে তুমি বিয়েতে রাজি। এই বলে জাংকুক হন হন করে রুম থেকে বেরিয়ে আসে। আমি বিয়েতে রাজি, তবে আমি বিয়ের পরেও লেখাপড়া করতে চাই। এ বলেই তে নিজের রুমে চলে আসে। তে রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল, কারণ সে জানে এখন জিমিন আর লিসা এখানে আসবে, আর ওরা আসলেই তেকে বিপাকে পড়তে হবে। তে বিছানায় বসে ভাবতে লাগলো কিভাবে জাংকুকের সাথে সবকিছু মানিয়ে নিবে। আজ জাংকুক আর তের বিয়ের আয়োজন কমিউনিটি সেন্টারে করা হয়েছে। একটু আগে তেকে পার্লারের লোক এসে সাজিয়ে দিয়ে গিয়েছে। তের মা তেকে ধরে কখন থেকে কেঁদেই চলছে। একটু পর বরযাত্রীও চলে আসে। কিছুক্ষণের মধ্যে ধর্মীয় এবং আইনগতভাবে তে আর জাংকুকের বিয়ে সম্পূর্ণ হয়। তে বাসর ঘরে বেডের উপর চুপ করে শাড়ি খামচে বসে আছে। তের ভীষণ ভয় হচ্ছে। হঠাৎ দরজা খোলার শব্দ হয়। তে বুঝতে পারলো জাংকুক এসেছে। জাংকুক এগিয়ে আসতে তে গিয়ে সালাম করে নিল। জাংকুক আলতো হাতে তের গাল স্পর্শ করে বলল, তে পাখি, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি জানি তুমি কি ভাবছো, তবে ভয় পেও না। তুমি যতদিন না চাইবে ততদিন কিচ্ছু হবে না। তে এবার জাংকুকের দিকে তাকালো। জাংকুক তের হাতে একটি ডায়মন্ড রিং পরিয়ে দিয়ে সেই হাতেই চুমু দিল। তে কিছুটা কেঁপে ওঠে। তে পাখি, আমি অনেক ক্লান্ত, আমি এখন ঘুমাবো। এই কথা বলে জাংকুক তেকে কোলে তুলে বিছানায় শুয়ে দিল। জাংকুক নিজেও তের পাশে শুয়ে তেকে বুকের সাথে মিশিয়ে নিল। আর জাংকুকের বিয়ের 1 সপ্তাহ পূর্ণ হলো। তবে এই 1 সপ্তাহের মধ্যে জাংকুক তের কাছেও আসেনি। শুধু তাদের মধ্যে কথাবার্তা বিদ্যমান ছিল। আজকে তে ভার্সিটিতে যাবে, অনেকদিন হলো যায় না। জিমিন আগে চলে গিয়েছে আর জাংকুক অফিসে গিয়েছে। তে ট্যাক্সির জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো ট্যাক্সি আসছে না দেখে তে রাস্তা পার হতে নেই। তখনই দ্রুত গতিতে একটা প্রাইভেট কার এসে তেকে ধাক্কা দিয়ে চলে যায়। তে মাথায় প্রচন্ড আঘাত পায়। আশেপাশের লোকজন তেকে হসপিটালে নিয়ে যায়। তের অবস্থা খারাপ। ডক্টরদের ধারণা তে গত 2-1 বছরের স্মৃতি সম্ভবত ভুলে যাবে। মিস্টার জেহপের মুখে সবকিছু শুনে তে দীর্ঘশ্বাস ফেলে। তে বিশ্বাস করতে পারছে না জাংকুকের সাথে আগেও তার বৈধভাবে বিয়ে হয়েছে। কাই বাঁকা হাসি দিয়ে হাতে ওয়াইনের গ্লাস নিয়ে বসে আছে। সবকিছু তার প্ল্যান মাফিক হচ্ছে। পথের কাঁটা হিসেবে এখন কেউ নেই। তে শুধু এখন তার। ভাবতেই কাই বারবার হাসছে। হাসপাতালের বেডে শুয়ে আছে তে, শরীর একদম নিস্তেজ। তের সাথে শুধু জিমিন থেকে গিয়েছে। জিমিন সবাইকে বাড়ি পাঠিয়ে সবেমাত্র তের কেবিনে এসে বসলো। কারো উপস্থিতি টের পেয়ে তে চোখ মেলে তাকালো, দেখলো জিমিন পাশে বসে আছে। আঙ্কেল আজ তোকে সব বলেছে তে? আমি কখনো ভাবতে পারিনি জিমিন, তুই আমার পূর্ব পরিচিত। তে জানিস, আমার কেন যেন মনে হচ্ছে এই সব কিছুর পেছনে কাই ভাইয়া জড়িয়ে আছে। তে চমকে জিমিনের দিকে তাকালো। কাই কে জিমিন? জিমিন দীর্ঘশ্বাস ফেলে বলল, জাংকুক ভাইয়ার বেস্ট ফ্রেন্ড ছিল কাই ভাইয়া। জাংকুক ভাইয়া আর কাই ভাইয়া সব সময় একে অপরের পাশে থাকত। হঠাৎ একদিন কাই ভাইয়া দেশ ছেড়ে চলে যান, কিন্তু জাংকুক ভাইয়া এতে কোনো প্রতিক্রিয়া করেনি। অথচ এরা একে অপরের প্রাণ ছিল। এরই মধ্যে 6 মাস কেটে যায়, কিন্তু কাই ভাইয়া আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি। কেন যেন জাংকুক ভাইয়াও চুপ ছিল। আমার মনে হয় তাদের মধ্যে কিছু একটা নিয়ে ভীষণ ঝগড়া হয়েছিল। একদিন সকালে আমি জাংকুক ভাইয়ার রুমে ব্রেকফাস্ট দিতে চাই, তখন ভাইয়া রুমে ছিল না। ভাইয়ার ফোনে অনবরত কল আসছিল, তাই আমি কল রিসিভ করেছিলাম। কাই ভাইয়া কল করেছিল। আমি কিছু বলার আগে কাই ভাইয়া অত্যন্ত রাগী গলায় বলে সে ভাইয়াকে ছাড়বে না। ভাইয়া নাকি তার জিনিস ছিনিয়ে নিচ্ছে, ভাইয়াকে শান্তিতে থাকতে দিবে না। বিশ্বাস করতে আমি বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়েছিলাম। আমি জানি না তাদের মধ্যে কি এমন হয়েছিল যে কাই ভাইয়া আমার ভাইয়ের উপর এত রেগেছিল। তে চুপ করে জিমিনের কথাগুলো শুনছিল। জাংকুক কাইয়ের থেকে কি এমন কেড়ে নিয়েছিল যে সে আর জাংকুক দুইজনের উপর এতটা ক্ষুব্ধ? সত্যিই কি কাই জাংকুকের ক্ষতি করতে চায়? তাহলে কি জাংকুকের অ্যাক্সিডেন্টে কাইয়ের হাত আছে? তে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো আর জিমিনকে বলল, জিমিন তুই যা, কিছু খেয়ে আয়, সারাদিন তো কিছুই খাসনি।
পরে তোর শরীর খারাপ করবে। যা ক্যান্টিন থেকে কিছু খেয়ে আয়। জিমিনেরও খুব খিদে পেয়েছে বিধায় সে চলে গেল ক্যান্টিন থেকে কিছু খেতে। জিমিন চলে যেতে তে চোখ বন্ধ করে ভাবতে লাগলো সবকিছু। জাংকুকের কথা বেশি করে মনে পড়ছে আজ। হঠাৎ মুখের উপর ঠান্ডা তরল কিছু পড়ায় তে চোখ মেলে তাকালো। দেখতে পেল হুডি পরা কেউ মুখে মাস্ক লাগিয়ে দাঁড়িয়ে আছে। কে আপনি? এখানে কি করছেন? সামনে থাকা ব্যক্তিটা কিছুক্ষণ তের দিকে তাকিয়ে থেকে বলল, আমাকে ভুলে গেছো তেরানি? অবশ্য ভুলে যাওয়ার কথায়, আমাদের শেষ দেখা হয়েছিল সেই 3 বছর আগে। ভুলে তো যাবেই। জানো আমি কে? আমি কাই। তোমার সাথে আমার প্রতিদিন দেখা হতো। এভাবে দেখা হতে হতে তোমাকে আমি ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু তোমাকে আমি আমার মনের কথাগুলো বলতেই পারলাম না। তার আগেই তুমি অন্য কারো নজরে পড়ে গিয়েছিলে। জানো তখন আমার প্রচুর রাগ হয়েছিল তোমার উপর নজর দেওয়া সেই মানুষটার উপর। আমি এতটাই হৃদয়হীনা হয়ে গিয়েছি যে আমি তাকে মারতেও দুবার ভাবিনি। তে ভয়ে বেগের সাথে পিঠ ঠেকিয়ে কায়ের দিকে তাকিয়ে আছে। তের মনে হচ্ছে জিমিন একটু আগে যে কায়ের কথা বলেছিল সেটা আর কেউ না, তার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি। তার মানে আপনি জাংকুকের বেস্ট ফ্রেন্ড কাই? জাংকুকের অ্যাক্সিডেন্ট আর নিখোঁজ হওয়ার পেছনে আপনার হাত আছে? কাই উচ্চ স্বরে হেসে মুখের মাস্ক সরিয়ে বলল, জাংকুককে আমি অ্যাক্সিডেন্ট করিয়েছি কারণ ও আমার ভালোবাসার উপর নজর দিয়েছিল, এমনকি তোমাকে বিয়েও করেছি। তাহলে বলো আমার কি করা উচিত ছিল ওর সাথে? তাই আমি জাংকুককে শেষ করে দিয়েছি। জাংকুকের আশা ছেড়ে দাও, ও আর আসবে না। এ বলে কাই তের দিকে একটু ঝুঁকে বলে, একটা কথা মাথায় ভালোভাবে ঢুকিয়ে নাও, তুমি শুধুই আমার। তোমার আর আমার মধ্যে যে আসবে তার অবস্থায় জাংকুকের মতো হবে। এ বলে কাই হন হন করে কেবিন থেকে বেরিয়ে যায়। তে এখনো স্তব্ধ হয়ে বসে আছে। তার জন্যই জাংকুকের আজ অ্যাক্সিডেন্ট আর নিখোঁজ হওয়া। অন্যদিকে নির্জন একটা জায়গায় বসে আছে জাংকুক। জায়গাটা শহর থেকে বেশ কিছুটা দূরে। হাতে পায়ে মাথায় ব্যান্ডেজ করা। জাংকুক ভাবছে তখন যদি গাড়ির দরজা খুলে বের না হতো তাহলে আজ তার কোনো অস্তিত্ব পাওয়া যেত না। জাংকুক জানে তার এই অ্যাক্সিডেন্ট স্বাভাবিক না, কেউ ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করিয়েছে তাকে মারার জন্য। তবে সেই ব্যক্তিটা কে হতে পারে তা বুঝতে বেগ পেতে হচ্ছে জাংকুকের। সবকিছু চিন্তা ভাবনা করে হঠাৎ জাংকুকের মাথায় আসে কায়ের কথা। কিন্তু কাই তো বাংলাদেশে নেই, তাহলে কে হতে পারে? জাংকুকের চলার মতো কোনো অবস্থা নেই, কোনো মতে গাছের সাথে হেলান দিয়ে বসে আছে। অন্যদিকে জিমিন তেকে নিয়ে বাড়ি ফিরছে। জিমিন গাড়িতে তের পাশেই বসে আছে। জিমিন তোর কি হয়েছে? তুই আমার সাথে কথা বলছিস না কেন? তোর কি জাংকুকের কথা মনে পড়ছে না? তার জন্য কি তোর খারাপ লাগছে না? জিমিন দীর্ঘশ্বাস নিয়ে বলল, তোকে আমার কিছু বলার আছে তে, বাড়িতে চল, তোকে সব খুলে বলছি। জিমিন তের রুমে গিয়ে দেখলো তে চুপ করে জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। জিমিনকে দেখে তে জিমিনের দিকে ফিরলো। জিমিন, আমি জানি না আমার কেন এত কষ্ট হচ্ছে, আমি কেন ওনাকে আগে বুঝিনি। বিশ্বাস কর, উনি যে আচরণ করেছে এজন্যই তার প্রতি এত ঘৃণা, রাগ, ভয় জন্মিয়েছিল। কিন্তু ওনার ভালোবাসাটাই ঢাকা পড়ে গিয়েছিল। আজ ওনার শূন্যতায় তা প্রকাশ পাচ্ছে। আমি সত্যি ওনার ভালোবাসার যোগ্য নই। আজ আমার কারণে উনি বেঁচে নেই। জিমিন মুচকি হাসি দিয়ে মনে মনে বলল, তার মানে আমার ভাইয়াটাকে ভালোবেসে ফেলেছে। ভাইয়া কথাটা জানলে খুব খুশি হবে। তোকে একটা সত্যি কথা বলি, ভাইয়া মারা যায়নি, বেঁচে আছে। ভাইয়া আমাকে গত রাতে কল করেছিল। আমি প্রথমে ভাইয়ার কণ্ঠস্বর বিশ্বাসই করতে পারছিলাম না। ভাইয়ার কিচ্ছু হয়নি, ভাইয়া ঠিক আছে। আর ভাইয়াকে কায়ের ব্যাপারে সবকিছু বলে দিয়েছি আমি। জিমিনের মুখে এ কথা শুনে তে খুশিতে আত্মহারা। উনি কোথায় এখন? আমি জাংকুকের সাথে দেখা করব, প্লিজ জিমিন, তুই আমাকে ওনার কাছে নিয়ে চল। আমি একবার ওনার মুখটা দেখতে চাই, প্লিজ জিমিন। জিমিন মুখ কালো করে বলল, ভাইয়া বলেছে যতদিন না কায়ের একটা ব্যবস্থা করতে না পারবে ততদিন আমাদের সাথে দেখা করবে না। জাংকুক তার সিক্রেট হাউসে এসেছে। এই হাউসটার ব্যাপারে কেউ জানে না, এমনকি তার মা, বাবা, জিমিনও জানে না। জাংকুক রকিং চেয়ারে বসে চোখ বন্ধ করে নিজের রাগ সংযত করছে। ছোটবেলা থেকে যাকে সবচেয়ে প্রিয় বন্ধুর আসনে বসিয়েছিলাম সেই আমার পিঠে ছুরি মারলো। কাই, কাজটা তুই ভালো করিসনি। তুই আমার তের দিকে নজর দিয়েছিস, এর শাস্তি তোকে পেতেই হবে। তুই ভুল পদক্ষেপ নিয়ে ফেলেছিস কাই।
আজ বাড়িতে কেউ নেই। জিমিন কিছুক্ষণ আগে বেরিয়েছে, এখনো বাড়িতে আসেনি। তের ভাবনার মাঝে হঠাৎ দরজায় কলিং বেল বেজে উঠল। তে ভাবলো হয়তো জিমিন চলে এসেছে। তে গিয়ে দরজা খুললো। তে দরজা খুলতেই ভুরু কুঁচকালো। সামনে দুইজন মেয়ে দাঁড়িয়ে আছে, কালো শার্ট প্যান্ট পরা। তে কিছু বলার আগেই তারা তের মুখে কিছু স্প্রে করলো। সাথে সাথে তে সেন্সলেস হয়ে পড়ে। চোখে মুখে পানির ছিটা পড়তে তে চোখ মেলে তাকালো। দেখলো তাকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে। কেমন আছো তেরানি? তোমাকে এখানে তুলে আনা হয়েছে কারণ আজ আমার আর তোমার বিয়ে হবে। তুমি রাজি তো তেরানি? অবশ্য তুমি রাজি থাকো আর না থাকো তাতে এই কায়ের কিচ্ছু যায় আসে না। এই কায় যেহেতু বলেছে তোমাকে তার রানী বানাবে, তাহলে বানিয়েই ছাড়বে। রেডি থাকো, এক্ষুনি কাজে আসবে। তে কায়ের কথা শুনে আটকে উঠলো। জাংকুক থাকতে সে কিভাবে কায়কে বিয়ে করবে? তে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। তের কান্না দেখে কায় হন হন করে রুম থেকে বেরিয়ে গেল। তের শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কারণ অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও তে কবুল বলছে না দেখে কায় তের গলা চেপে ধরেছে। কায় রাগে ফোঁস করছে আর বলছে, তেরানি কবুল বলে ফেলো, নয়তো তোমার জন্য ভালো হবে না। কায় এখনো তের গলা শক্ত করে চেপে ধরে আছে। তের চোখ লাল হয়ে যাচ্ছে, চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। তের প্রাণ যায় যায় অবস্থা। এদিকে হঠাৎ কেউ কায়ের মাথা বরাবর রড দিয়ে বাড়ি মারলো। কায় তেকে ছেড়ে মাথা চেপে ধরলো। কায়ের মাথা দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে। সবিন আর বাকি দুটো মেয়ে সহ কায়ের সমস্ত বডি গার্ড হন্তদন্ত হয়ে উঠলো। কাজী হা করে তাকিয়ে আছে। সবিন আর কাই সামনে তাকিয়ে দেখে জাংকুক রড হাতে দাঁড়িয়ে আছে। জাংকুকের পেছন পেছন পুলিশ ভেতরে ঢুকছে। জাংকুক রেগে আছে, ভয়ঙ্কর রেগে আছে। তে আধো আধো চোখে দেখলো জাংকুক তার সামনে দাঁড়িয়ে আছে। তের চোখ পানিতে পরিপূর্ণ, তবে ঠোঁটে আলাদা রকম হাসি ফুটে আছে। তে আর তাকিয়ে থাকতে পারছে না, চোখ বন্ধ হয়ে আসছে। এদিকে পুলিশ এক এক করে সবিন কাই সহ সমস্ত বডিগার্ডদের ধরে ফেললো। জাংকুকের নজর গেল এবার তের দিকে। তে পড়ে আছে সেন্সলেস হয়ে। জাংকুক এগিয়ে গিয়ে তেকে কোলে তুলে বেরিয়ে গেল রুম থেকে। তের জ্ঞান ফিরেছে এখন। তে চুপ করে যেখানে শুয়ে আছে সেখানে নজর বুলাচ্ছে। আমি কোথায়? আমি তো এখানে ছিলাম না। পরক্ষণে মনে পড়লো জাংকুকের কথা। তের দৃঢ় বিশ্বাস জাংকুক এখানে আছে, আর জাংকুকই তাকে এখানে নিয়ে এসেছে। তে জাংকুকের দিকে তাকিয়ে আছে। জাংকুকের মাথায়, হাতে, পায়ে অনেক জায়গায় ব্যান্ডেজ করা। তের চোখ ভিজে আসছে। তে কাঁদো কাঁদো গলায় জাংকুককে বলল, আমি আপনাকে অনেক ভালোবাসি জাংকুক। প্রমিস করুন আমাকে ছেড়ে আপনি কখনো কোথাও যাবেন না। জানেন এই কয়টা দিন আমার কিভাবে কেটেছে? আমি বুঝতে পেরেছি আমি আপনাকে কতটা ভালোবাসি। প্লিজ জাংকুক, আমাকে ছেড়ে আপনি আর কোথাও যাবেন না। আমাকে প্রমিস করুন। তের কথা শুনে জাংকুক নিষ্পলক ভাবে তাকিয়ে আছে। জাংকুক কল্পনাও করেনি তে তাকে এই সময় এমন কথা বলবে। জাংকুক মুচকি হেসে তেকে জড়িয়ে ধরে কপালে চুমু এঁকে দিল। তের মা বাবা এবং জাংকুকের মা বাবা সিদ্ধান্ত নিয়েছে তেকুকের পুনরায় বিয়ে দিবে। আজ তেকুকের বিয়ে সম্পূর্ণ হলো। তে ঘুমটা টেনে বসে আছে। জাংকুক রুমে এসে তেকে কোলে তুলে বারান্দায় নিয়ে যায়। জাংকুকের এমন কাণ্ডে তে হা করে জাংকুকের মুখের দিকে তাকালো। জাংকুক পকেট থেকে এক জোড়া নুপুর বের করে তের পায়ে সুন্দর করে পরিয়ে দিল। তের নুপুর পরা পায়ে জাংকুক ঠোঁট ছোঁয়ায়, এতে তে হালকা কেঁপে ওঠে। আজ এই চাঁদকে সাক্ষী রেখে তোমাকে নিজের করে নিব আমি তোমাকে অনেক ভালোবাসি তে। এই কথা বলে জাংকুক তেকে কোলে তুলে বিছানায় নিয়ে যায়। জাংকুক কিছুটা তের উপর ঝুঁকে পড়ে নেশাক্ত দৃষ্টিতে তের দিকে তাকায়। জাংকুক তের উন্মুক্ত কোমর স্পর্শ করে, এতে তে কিছুটা কেঁপে ওঠে। জাংকুক তের কম্পন আরো বাড়িয়ে দিতে তের গলায় মুখ ডুবায়, অন্য হাত দিয়ে তের হাত চেপে ধরে। বেশ কিছুক্ষণ পর জাংকুক তের গলা থেকে মুখ সরিয়ে তের ঠোঁট জোড়া দখল করে নেয়। তে জাংকুকের চুল আঁকড়ে ধরে। দুজন হারিয়ে যায় ভালোবাসার রাজ্যে।